শেয়ার মেরে দিতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? কমেন্টে জানিয়ে দাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। এখানেও আসেনি। আসেনি। শুরু হয়েছে তার আমার কিন্তু অনেকেই জানিয়েছো অল ক্লিয়ার। তাহলে আমরা মূল ক্লাসটি শুরু করি। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে সমাস এবং সমাসের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। আমরা বেসিক আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা থাকছে আজকের ক্লাসটিতে। তাহলে খেয়াল করো, আমরা বেসিক থেকে শুরুতে আলোচনা করি এবং তোমাদের লেকচার বইয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। যদি বলা হয় সমাস শব্দের অর্থ কী, তাহলে সেটা হবে কি সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ হবে। এরপরে দেখো মিলন হবে। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, এটা মধ্যাহ্ন ন হবে। তারপরে দেখো সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, এরপরে হতে পারে এক পদীকরণ, এক পদীকরণ, এরপর হতে পারে সংগ্রহ। তাহলে সমাস শব্দের অর্থ মিলন, সংগ্রহ, এক পদীকরণ, আর একটা হচ্ছে কি সংগ্রহ। এখন যদি বলা হয় যে সমাস মোট কত প্রকার, সমাস মোট কত প্রকার, সেক্ষেত্রে 6 প্রকার হবে। কয় প্রকার হবে? 6 প্রকার। আর যদি বলা হয় সমাস নতুন বোর্ড বই অনুযায়ী কত প্রকার, নতুন যে বোর্ড বই অনুযায়ী, সেক্ষেত্রে 4 প্রকার হবে। কত প্রকার? 4 প্রকার হবে। তাহলে সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, এক পদীকরণ বা সংগ্রহ, মোট হচ্ছে 6 প্রকার। আর নতুন বোর্ড বই অনুযায়ী সমাস হচ্ছে 4 প্রকার। এবার আসতে পারে যে সমাসে কিসের মিলন হয়। তাহলে মনে রাখবা, সমাসে মিলন হয় পদের। সমাসে মিলন হয় এক পদের সাথে অন্য পদের। অর্থাৎ এখানে কি হবে? সমাসে মিলন হয় হচ্ছে পদের। আর আরেকটা তথ্য মনে রাখবে যে সন্ধিতে মিলন হয়। সন্ধিতে মিলন হয় ধ্বনি বা বর্ণের। কি হবে? ধ্বনি বা বর্ণের। সমাসে মিলন হয় পদের আর সন্ধিতে মিলন হয় ধ্বনি বা বর্ণের। এরপর আরেক ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে, তোমার কাছে জানতে চাইতে পারে যে পদের প্রাধান্যের ভিত্তিতে সমাস কত প্রকার। সেক্ষেত্রে মনে রাখবে উভয় পদের অর্থের প্রাধান্য পায়, সেটি হবে দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব। এগুলো একেবারে বেসিক। উভয় পদের অর্থের প্রাধান্য পায়, সেটি কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। তাহলে উভয় পদের অর্থের প্রাধান্য পায়, সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস হবে, দ্বন্দ্ব। এরপরে দেখো যদি বলা হয় পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? পরপদ কি সেটা একটু পরে দেখাচ্ছি। তাহলে দেখো পরপদের অর্থের প্রাধান্য পায়, সেটা হচ্ছে দ্বিগু, তারপর হচ্ছে কর্মধারয়। এগুলো নোট করে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবে। দ্বিগু কর্মধারয় আর একটা হচ্ছে তৎপুরুষ। দ্বিগু কর্মধারয় আর একটা হচ্ছে তৎপুরুষ সমাসে
পরপদের অর্থের প্রাধান্য পায়। এরপর আসতে পারে যে পূর্বপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাস? পূর্বপদ সেটি হবে অব্যয়ীভাব সমাসে। কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পায়। শব্দটা কিসের হচ্ছে ভাই? এরপরে খেয়াল করো, যদি বলা হয় তৃতীয় পদ বা অন্য পদ প্রধান, সেটা কি হবে? সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে তৃতীয় পদ বা অন্য পদ প্রধান, এটা একেবারে বেসিক। এবার হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। খেয়াল করো, সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, একপদীকরণ বা সংগ্রহ। সমাসে মিলন হয় পদের আর সন্ধিতে মিলন হয় ধ্বনি বা বর্ণের। মোট হচ্ছে 6 প্রকার সমাস, আর নতুন ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী 4 প্রকার। এখন পদের প্রাধান্যের ভিত্তিতে সমাস, সেটা মনে রাখবে। উভয় পদের অর্থের প্রাধান্য পায়, সেটা দ্বন্দ্ব সমাস। পরপদে প্রাধান্য পায় কোন সমাস? সেটা দ্বিগু কর্মধারায় তৎপুরুষ। দ্বিগু কর্মধারায় আর কি হবে? তৎপুরুষ। আর পূর্বপদের অর্থের প্রাধান্য পায়, সেটি অব্যয়ীভাব সমাস। আর পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য পায় না। তৃতীয় একটা পদ, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এইগুলো সমাসের বেসিক অংশ। এবার হচ্ছে আমরা ধাপে ধাপে পরবর্তী অংশ আলোচনা করব। খেয়াল করো, নার্সিকে তোমাদের একেবারে বেসিক থেকে প্রশ্ন আসে। সমাস মানে একাধিক পদের একপদীকরণ, পরস্পর সম্পর্কযুক্ত, অর্থ সঙ্গতিপূর্ণ, 2 বা ততোধিক পদের এক পদে হওয়াকে বলা হয় সমাস বলা হয়। এখন এটা আমরা আরও সহজে উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। খেয়াল করো, এখানে রয়েছে একটা তথ্য যে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে সমস্ত পদ বলে। এটা তোমরা এই অংশটুকু অবশ্যই নোট করবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং এটি আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সিংহাসন, প্রশ্ন কেমন আসবে খেয়াল করো। সিংহাসন দিয়ে বলবে এটার কি কি নাম আছে। খেয়াল করো, এই সিংহাসনের নাম আছে হচ্ছে, এটাকে বলা হয় সমস্ত পদ। কি কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। এর আরও 3টা নাম আছে, সমস্ত পদ, তারপরে হতে পারে সমাসযুক্ত পদ, সমাসযুক্ত পদ, তারপর হচ্ছে সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ, আরেকটা নাম আছে সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন পদ। এই 4টা নাম। তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে অপশনে তোমার থাকবে এই সমস্ত পদ, এটা, আর বাকি 3টা নামও জেনে রাখতে হবে। তাহলে সিংহাসন বলবে এর ব্যাস বাক্য কী ও সমাসের নাম কি? এর ব্যাস বাক্য হবে সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। খেয়াল করো, এটার নাম কি কি? এটার নাম হচ্ছে 3টা নাম এটার। একটা হচ্ছে ব্যাস বাক্য, আমি যেইভাবে লিখছি এইভাবে খাতায় উঠাবা, ব্যাস বাক্য। এরপর হচ্ছে বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। এর আরেকটা নাম হচ্ছে সমাস বাক্য। কি হবে? সমাস বাক্য। তাহলে খেয়াল করো, এর নাম হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা কি সমাস বাক্য। তারপর এই যে আমরা ব্যাস বাক্য লিখেছি, এই ব্যাস বাক্যের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, এটার নাম হচ্ছে পূর্বপদ। এইখান থেকেও তোমাদের প্রশ্ন আসে, পূর্বপদ। মাঝে যেটা থাকে সেটা হচ্ছে মধ্যপদ, মধ্যপদ। নার্সিংয়ে এসেছিল যে পরপদের আরেক নাম কি মনে রাখবা, শেষে যে পদটা থাকে তার নাম হচ্ছে পরপদ, এর আরেকটি নাম হচ্ছে উত্তরপদ, আরেকটা নাম কি হবে? উত্তরপদ। খেয়াল করো, এবং তোমাদের 21-22 সেশনে নার্সিং ভর্তি পরীক্ষা এসেছিল ব্যাস বাক্যের আরেক নাম কি, সেক্ষেত্রে হবে বিগ্রহ বাক্য। কি হবে? বিগ্রহ বাক্য। একটা এসএস নিয়ে রাখতে পারো, আমি এটা তো মুছে দেবো, এবং এইভাবে খাতায় নোট করবো তোমরা। তাহলে সিংহাসন, এটার নাম হচ্ছে সমস্ত পদ, সমাসযুক্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। এটি সমস্ত পদের ব্যাস বাক্য হবে সিংহ চিহ্নিত আসন। ব্যাস বাক্যের আরও 2টা নাম আছে, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ব্যাস বাক্যের প্রথম অংশটিকে বলা হয় পূর্বপদ, শেষেরটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ, আর মাঝে যেটা থাকে সেটা মধ্যপদ। আর এই যে এই লেখাটাই দেখো, এই যে আমি চিত্রের মাধ্যমে যেটা দেখালাম, এইভাবে এই লেখাটা কিন্তু সেই একই অর্থ দিচ্ছে, একই কথা। এসএসসি নিয়ে ডান লিখে জানাও, আমি পরবর্তী অংশে যাব।
এবং তোমরা অনেকেই একাডেমিক অংশে সমাস করনি, কিন্তু এই সমাস থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু প্রশ্ন থাকে, একটা থাকবে। এবং যারা ভার্সিটিতে নার্সিংয়ের পাশাপাশি পরীক্ষা দিবা তাদেরও এখান থেকে প্রায় 6 থেকে 7 মার্ক কমন থাকবে সকল ভার্সিটি মিলে। এবার পরবর্তী অংশটুকু দেখো, সমাস কত প্রকার। এই যে আমি একটা চিত্রে ডায়াগ্রামের মাধ্যমে দিয়েছি। যদি বলা হয় শুধু ক্লাস করো, যেগুলো দিচ্ছে এগুলো পড়ো, এবং হচ্ছে পিডিএফ তো মানে স্লাইড জিলানি স্যার পেজে পেয়ে যাবা, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবা, এবং ক্লাস তো বারবার করবা, এগুলো সেভ থাকবে আর কি। 30 দিন পরেও ডিলিট হওয়ার কোনো ভয় নাই, কারণ হচ্ছে আমরা পরবর্তীতে ডাউনলোড করে আবার তোমাদের এই গ্রুপে পোস্ট করব আর কি। খেয়াল করো, সমাস প্রকারভেদ, এখানে যদি মোট বলে মোট, সেক্ষেত্রে 6 প্রকার বলবে। আর যদি নতুন বোর্ড বই অনুযায়ী বলে সেক্ষেত্রে 4 প্রকার হবে, নতুন ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী 4 প্রকার। সেখানে আছে দ্বন্দ্ব আছে, কর্মধারায় আছে, তৎপুরুষ আছে, আর বহুব্রীহি আছে। তাহলে দেখো দ্বন্দ্ব সমাস, এখানে উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। কোন পদ বলো তো? উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। দ্বিগু সমাসে পরপদ প্রধান, দ্বিগু সমাসে পরপদ প্রধান, কর্মধারায় সমাসে পরপদ প্রধান, তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। আর অব্যয়ভাব সমাসে কি হবে? পূর্বপদ প্রধান। আর বহুব্রীহি এটা কি হবে? তৃতীয় বা অন্য পদ প্রধান, তৃতীয় বা অন্য পদ প্রধান। যদি পদের প্রাধানের ভিত্তি থেকে সমাসের থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকে তোমরা একটা মার্ক কমন পাবা। আমাদের নার্সিং এক্সাম কবে হবে? প্রতিবার তো শেষে হয়, কিন্তু এবার বলা যাচ্ছে না, যে আগে হয়ে যেতেও পারে, সম্ভাবনা আছে। এজন্য টার্গেট থাকবে নভেম্বরের মধ্যে সব সাবজেক্টের সিলেবাসগুলো যাতে শেষ হয় তোমাদের, এমন একটা তোমাদের লক্ষ্য অবশ্যই নির্ধারণ করতে হবে আর কি, সেই হিসেবে আগাইতে হবে। তাহলে এটা দেখো, উভয় পদের অর্থের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে পরপদ দ্বিগু, কর্মধারায় পরপদ, তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। আর প্রশ্ন আসতে পারে কোন সমাসের পূর্ব পদের অর্থের প্রাধান্য পায়? সেটা হবে অব্যয়ভাব সমাস। আর বহুব্রীহি হচ্ছে কি দেখো, এটা তৃতীয় পদ বা অন্য পদের অর্থের প্রাধান্য পাবে। এই হচ্ছে সমাসের প্রকারভেদ এবং অর্থের প্রাধান্য। এবার আমরা প্রত্যেকটা সমাস আলাদা আলাদাভাবে শিখবো। তার আগে সমাস চেনার কিছু উপায় দেখো, আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা দ্বন্দ্ব সমাস, এটা কর্মধারা, এটা দ্বিগু, এটা তৎপুরুষ সমাস। তার একটা শর্টকাট নিয়ম এখানে রেখেছি দেখো। সকল পদের অর্থের প্রাধান্য পায় সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস। পূর্ব পদের অর্থের প্রাধান্য পায় সেটা হবে অব্যয়ভাব সমাস। এবার পরপদের অর্থের প্রাধান্য পায় সেটা হবে কি? এই যে দেখো 3টা সমাস, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারা, এগুলো নোট করবা, এখান থেকে প্রশ্ন আসবে। দেখো আমরা যে কৃতকর্মগুলো করে থাকি, কাজকর্ম, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। এই কৃতকর্মের ফল আমরা কোথায় পাবো? পরকালে পাবো। এই জন্য মনে রাখবা, এই যে কর্মধারায়, সে কর্মর আমরা কোথায় পাবো বলো তো? পরকালে পাবো। এই জন্য মনে রাখবা, কর্মধারায় সমাসের পরপদের অর্থের প্রাধান্য পাই। কোনো পদেরই অর্থে প্রাধান্য না বোঝালে, অর্থাৎ তৃতীয় পদ যদি বোঝায়, তৃতীয় পদ, তখন সেটা হবে কি? বহুব্রীহি সমাস হবে। কি হবে? বহুব্রীহি সমাস। ক্লিয়ার? এই ক্লাসের স্লাইড কোথায় পাবো? রাহাত আহমেদ জিলানি স্যার পেজ সার্চ দিলে তোমরা পেয়ে যাবা, এখানে আমি পোস্ট করে দিব, তোমরা সবাই পেয়ে যাবা এখানে। বা এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাস প্লাস স্লাইড সব এখানে পাবে। এবার দেখো ব্যাস বাক্য দেখে চেনার উপায়, বা তোমরা এসএস নিতে পারো, এটাও নোট করে রাখবা, কারণ সমাস অনেকেই নতুন করছো, কারণ একাডেমিক ওইভাবে দেখোনি। দেখো ব্যাস বাক্য দ্বারা সমাস চেনার উপায় মনে রাখবা। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে কী থাকবে? এখানে এবং থাকতে পারে, ও থাকতে পারে, আর একটা তথ্য এখানে মনে রাখবা, হাইফেন থাকতে পারে, হাইফেন থাকতে পারে। তাহলে এই যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে কী কী থাকতে পারে? এবং থাকতে পারে, আর থাকতে পারে, ও থাকতে পারে, বা হাইফেন থাকতে পারে। দ্বিগু সমাসের ব্যাস বাক্যে কী থাকবে? প্রথমে সংখ্যা, শেষে সমাহার। কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে কী কী থাকে? যে, যিনি, তিনি, এগুলো থাকে। আর তৎপুরুষ সমাসে মনে রাখবা, পূর্ব পদ থেকে যদি বিভক্তি লোপ পায় তাহলে সেটা কি হবে? তৎপুরুষ সমাস হবে। এখন তোমাদের বিভক্তি কিন্তু লাগবে। বিভক্তি কোন জায়গায় লাগবে? সমাস করার ক্ষেত্রে লাগবে, আর কারক করার ক্ষেত্রে। নার্সিংয়ে প্রতি বছর কারক থেকে একটা বা দুইটা প্রশ্ন আসেই। বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে যার হবে, যার। এখন এর পাশাপাশি আমরা বিভক্তিটা একটু জেনে নিই। অনেকে পারো, আবার অনেকে জানা নাই। প্রথমা, এটা নোট করবা। প্রথমা এখানে কোনো বিভক্তি নাই, শূন্য হবে, আমি এসএস নেওয়ার সময় দিব। দ্বিতীয়া বিভক্তি,
দ্বিতীয়া বিভক্তিতে এখানে হবে কে রে ব্যাপিয়া, এটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। এরপর দেখো তৃতীয়া বিভক্তি কোনগুলো? তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, কি হবে? দ্বারা দিয়া কর্তৃক, এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। এবার দেখো চতুর্থী বিভক্তি কোনগুলো? চতুর্থী সেটা হবে কে রে জন্য নিমিত্ত, এগুলো কিন্তু কাজে লাগবে আজকে সমাস করার ক্ষেত্রে। এরপর দেখো পঞ্চমী তৎপুরুষ মানে পঞ্চমী বিভক্তি কোনগুলো? সেটি হচ্ছে হতে থেকেছে, হতে থেকেছে অর্থাৎ সম্পর্ক মাইনাস বোঝাবে এই ক্ষেত্রে। এরপরে খেয়াল করো ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি কোনগুলো? সেটা হচ্ছে র এর, র এর সেটা হচ্ছে ষষ্ঠী। আর সপ্তমী হবে সেটা হচ্ছে এ অন্তস্থ অ আর হচ্ছে তে। মনে রাখবে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটা তৎপুরুষ সমাস। এখন আমাদেরকে দেখতে হবে এটা আমরা কোন বিভক্তিটা লোপ পেয়েছে। তাহলে ব্যাস বাক্য দ্বারা সমাস চেনার উপায়, এবং এখানে আমরা যখন তৎপুরুষ সমাস করব তখন কিন্তু বিভক্তি লাগবে, এটা লিখে দিয়েছি। তোমরা এসএস নিয়ে একটু ডান লিখে জানাও। এই প্রত্যেকটা যে ধাপে ধাপে করাচ্ছে এগুলো প্রত্যেকটা নোট করে রাখবা খাতায়। তাহলে প্রথমা এখানে কোনো বিভক্তি না, শূন্য হবে। দ্বিতীয় বিভক্তির মধ্যে কে রে আছে, এখানে তোমাদের সমস্যা হবে, কনফিউজড হয়ে যাবে, এই জন্য আমি একটু সলভ করে দিই। খেয়াল করো দ্বিতীয় বিভক্তির মধ্যেও কে রে আছে, এই যে কে রে। আবার চতুর্থী বিভক্তির মধ্যেও কে রে আছে, কিভাবে আমরা পার্থক্য করব? মনে রাখবে এই দ্বিতীয় বিভক্তি দ্বারা কাজ করা বোঝাবে, কাজ সাধারণত কাজ করা বোঝাবে। আর চতুর্থী বিভক্তি দ্বারা এখানে তিনটা জিনিস বোঝাবে, একটা হচ্ছে দান, একটা হচ্ছে সেবা, আর একটা হচ্ছে ভক্তি। দান সেবা ভক্তি বোঝাবে। তাহলে দ্বিতীয় বিভক্তি দ্বারা সাধারণত কাজ করা বোঝাবে, আর চতুর্থী বিভক্তি দ্বারা এখানে দান সেবা ভক্তিকে বোঝাবে, দান সেবা ও ভক্তিকে বোঝাবে। আমরা উদাহরণের মাধ্যমে এগুলো আরও বেশি সহজ হবে তোমাদের মধ্যে। এরপরে দেখো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এখন এই দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে কী কী থাকে? এবং থাকতে পারে, ও থাকতে পারে, আর থাকতে পারে, বা হাইফেন থাকতে পারে। প্রশ্ন আসতে পারে যে মা বাবা কোন সমাস? খেয়াল করো এই যে মিলনার্থক দ্বন্দ্ব সমাস, মা বাপ বা হচ্ছে মা বাবা, এটি হচ্ছে সমস্ত পদের ব্যাস বাক্য হবে মা ও বাবা। তাহলে মার আলাদা বৈশিষ্ট্য আছে, বাবার আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা পদের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে, পদের প্রাধান্য পাবে, সেটি হবে দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসে যে প্রকারভেদ আছে তার মধ্যে মা বাবার মধ্যে সম্পর্কটা কি? মিলন। তাহলে এটা কী হবে? মিলনার্থক দ্বন্দ্ব সমাস। ঠিক তেমনইভাবে মাসি পিসি, তারপরে হচ্ছে দেখো জিন পড়ি, বিগত বছরের প্রশ্ন এটি, জিন পড়ি, চা বিস্কুট, এগুলো হচ্ছে সব মিলনার্থক দ্বন্দ্ব সমাস। তারপর এই প্রশ্নটা বেশি আসে, আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি। বিরোধার্থক দ্বন্দ্ব সমাস নিচের কোনটি? দা কোমরা, এদের মধ্যে সম্পর্কটা কি? বিরোধার্থক। এরপরে আছে খেয়াল করো ওহি নকুল। ওহি মানে হচ্ছে সাপ, আর নকুল মানে হচ্ছে বেজি। তাহলে সাপ আর বেজির মধ্যে সম্পর্কটা শত্রুতা ভাবাপন্ন, বা এটা হবে কি? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। স্বর্গ নরক, এটা কোন ধরনের? এটি হচ্ছে স্বর্গ ও নরক দ্বন্দ্ব সমাস, কিন্তু প্রকারভেদ যদি আলোচনা করি সেক্ষেত্রে হবে এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। তারপর আছে হাট বাজার, এটা গত বছর এসেছে। হাট বাজার কোন ধরনের সমাস? এটি হবে সমার্থক শব্দযোগে বা সমার্থক শব্দযোগে, এটা দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে যেগুলো হাইলাইট করে দিয়েছি অনেকগুলো আছে, কিন্তু তার মধ্যে যেগুলো হাইলাইট করেছি এগুলোই গুরুত্বপূর্ণ। তারপর এখানে রয়েছে অলুক দ্বন্দ্ব সমাস, এটা গুরুত্বপূর্ণ। অলুক দ্বন্দ্ব সমাস এই বিষয়টা কি? মনে রাখবে যেখানে কোনো বিভক্তি লোপ পাবে না, যেখানে বিভক্তি লোপ পাবে না সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। আমরা একটু আগে কিন্তু বিভক্তিগুলো নিয়ে আলোচনা করেছি, যে কে রে আছে, দ্বারা দেয়া কর্তৃক আছে, হতে থেকেছে, র এর, এ অন্তস্থ অতে, এগুলো হচ্ছে বিভক্তি। যেখানে বিভক্তিগুলো লোপ পাবে না সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। প্রশ্নগুলো কেমন আসবে? প্রশ্ন আসবে যে জলে স্থলে, এটি সমস্ত পদ, তোমাকে বলবে জলে স্থলের ব্যাস বাক্য কি, বা এটা কোন সমাস? তলের ব্যাস বাক্য হবে জলে ও স্থলে, অর্থাৎ যেই বিভক্তি ছিল সেই বিভক্তি কিন্তু থেকে যাবে। এর ব্যাস বাক্য হবে কি? জলে ও স্থলে, জলে ও স্থলে, এটি হচ্ছে ব্যাস বাক্য হবে। তাহলে খেয়াল করো এখানে বিভক্তি কি ছিল? জল।
জল যোগ এ, অর্থাৎ এখানে বিভক্তিটা হচ্ছে এ। যেখানে বিভক্তিটা থেকে যাবে, বহাল থাকবে, সেটা হচ্ছে তোমার অলুক দ্বন্দ্ব সমাস হবে। হিউজ পরিমাণ উদাহরণ আছে, যেমন জলে স্থলে আছে, ঠিক তেমনইভাবে আছে দুধে ভাতে, পথে ঘাটে, মায়ে ঝিয়ে, তারপর আছে দেশে বিদেশে, কোলে পিঠে, এগুলো সব হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যেখানে কোনো বিভক্তি লোপ পাবে না সেটি হবে অলুক দ্বন্দ্ব সমাস, ব্যাস বাক্যের মাঝে ও থাকবে। এরপরে খেয়াল করো, যদি বলা হয় ছেলে মেয়ে, তোমরা একটু কমেন্টে জানাও যে ছেলে মেয়ে কোন সমাস, ছেলে মেয়ে কোন সমাস, এটা কমেন্টে জানাও তোমরা। তাহলে যেখানে কোনো বিভক্তি লোপ পাবে না, এখানে দেখো লিখেই দিয়েছি বিভক্তি লোপ হয় না, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস হবে। এরপরটা আছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী মানে কি, অর্থাৎ 3 বা তার অধিক পদ যেখানে থাকবে সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব হবে। উদাহরণটা খেয়াল করো এখানে, যে সাহেব বিবি গোলাম, এটি হচ্ছে সমস্ত পদ, যে সাহেব বিবি গোলাম এটা হচ্ছে সমস্ত পদ। এর ব্যাস বাক্য কি হবে, সাহেব বিবি ও গোলাম, মানে সর্বশেষ পদের আগে কি হবে, ও যুক্ত হবে, ও। এটা হবে বহুপদী দ্বন্দ্ব, অর্থাৎ 3 বা তার অধিক পদ থাকবে, 3 বা তার অধিক পদ থাকবে, সেটা বহুপদী দ্বন্দ্ব। ঠিক তেমনইভাবে এখানে যে উদাহরণগুলো রেখেছি এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই। চোখ, নাক ও কান, তারপর আছে দেখো তেল, নুন, লাকড়ি, তেল, নুন ও কি লাকড়ি। এরপরে আছে দেখো স্বর্গ, মত্ত, পাতাল, অর্থাৎ 3 বা তার অধিক পদ যদি থাকে তখন সেটা হবে বহুপদী দ্বন্দ্ব। প্রশ্ন আসবে সাহেব বিবি ও গোলাম এটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস, তাহলে সেটা কি হবে, বহুপদী। ঠিক তেমনইভাবে আছে দেখো একশেষ দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে প্রত্যেক প্রধান, দেখো বলেছে কি, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদগুলো লোপ পায় এবং শেষ পদ অনুসারে পদ নির্ধারিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে। এটা আরও সহজে বুঝবা, এই যে আমরা, আমরা এটি সমস্ত পদের ব্যাস বাক্য কী হবে, তুমি, সে ও আমি, এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। আপনারা, সে ও আপনি, এটা একশেষ দ্বন্দ্ব। আরেকটা আছে খেয়াল করবা, দম্পতি। তোমরা অনেকেই জানো দম্পতি যে কাপল বলা হয় না, অর্থাৎ এই দম্পতি কোন সমাস, অনেকবার পরীক্ষায় এসেছে, মনে রাখবা এই দম্পতি এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে জায়া ও পতি, মানে স্বামী স্ত্রীকে বোঝায়। এর ব্যাস বাক্য কী হবে, জায়া ও পতি, এটি হচ্ছে একশেষ দ্বন্দ্ব হবে, কী হবে, একশেষ। এটা অনেকবার পরীক্ষায় এসেছে, এই স্লাইড থেকে এসেছে দম্পতি আর সাহেব বিবি ও গোলাম কোন সমাস। ছেলে মেয়ে তোমরা অনেকেই জানাবা অলুক দ্বন্দ্ব, কিন্তু প্রত্যেকেরই ভুল হয়েছে, এটা ঠিক করে নাও। দেখো এখানে যে ছেলে মেয়ে লিখেছি এটা কিন্তু কোনো বিভক্তি না, এটা কোনো বিভক্তি না। তুমি যদি মনে মনে এটা বিভক্তি ধরেও রাখো বা ভেবেও থাকো, খেয়াল করো, তুমি যদি এটা বাদ দাও তাহলে দেখো তো কি থাকে, সেল। এই যে লয় একার, একারটা যদি বাদ দাও তখন তার অর্থ হচ্ছে কি, সেল থাকে। সেলের কোনো অর্থ আছে না। এবার দেখো এখানে যদি এইটা বাদ দাও তার অর্থ কি থাকে, মেয়, এটা কোনো অর্থ নাই। তাহলে এখানে কিন্তু এটা কোনো বিভক্তি না, এটা সাধারণ দ্বন্দ্বের মধ্যেই যাবে, এটা অলুক দ্বন্দ্ব হবে না, এটা সাধারণ দ্বন্দ্বের মধ্যেই যাবে, অলুক দ্বন্দ্ব হবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অংশে আমরা যাব। তাহলে দম্পতি এটা হবে জায়া ও পতি। পরেরটা দেখো, দ্বন্দ্ব সমাসের আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ রেখেছি, এর ভিতর থেকে আমি হাইলাইট করে দিচ্ছি কোনগুলো পড়বা। খেয়াল করো, এই যে অহর্নিশ, কি হবে, অহ ও নিশা। অহ মানে হচ্ছে দিন আর নিশা মানে তো রাতকে বোঝায়। এরপরে আছে ভালো মন্দ, ভালো ও মন্দ। তারপরে আছে জনমানব, জন ও মানব। হিতাহিত, এটা পরীক্ষায় আসে, হিত ও অহিত। প্রশ্ন আসবে যে মাঠ ঘাট বা হচ্ছে হিতাহিত এটা কোন ধরনের সমাস, সেটা কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। সবগুলো পড়ার দরকার নেই, এই যে 3 থেকে 4টা দিয়েছে, 3 থেকে 4টা একবার পড়লেই তোমরা পারবে। এবার আমরা দেখব তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাস করার ক্ষেত্রে আমাদের বিভক্তি লাগবে। কি লাগবে বলো তো, বিভক্তি। আমি এই জন্য শুরুতে বিভক্তি আলোচনা করে নিয়েছি। তাহলে দেখো শুরুতে আছে কি, পূর্বপদে বিভক্তি লোপ হয় এবং পরপদের অর্থের প্রাধান্য পায়। খুব গুরুত্বপূর্ণ দুইটা তথ্য। যদি বলা হয় পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়, সেক্ষেত্রে হবে তৎপুরুষ সমাস। আর পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে, সেটা হবে কি তোমার এই তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাসের প্রকারভেদ আছে 9 প্রকার। আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে উদাহরণ সহকারে আলোচনা করব। খেয়াল করো, দ্বিতীয় তৎপুরুষ।
দ্বিতীয় তৎপুরুষ চেনার উপায় কি? মনে রাখবে পূর্বপদ থেকে যদি কে রে ব্যাপিয়া, পূর্বপদ থেকে যদি কে রে ব্যাপিয়া এই তিনটা বিভক্তির একটা বিভক্তি লোপ পায় তখন সেটা দ্বিতীয় তৎপুরুষ হবে। উদাহরণ খেয়াল করো, যদি বলা হয় আম কুড়ানো, তাহলে দেখো আম কুড়ানো দ্বারা এটা কি, এটা সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে আমকে কুড়ানো। এখানে কোন বিভক্তি আছে দেখো, কে বিভক্তি। তাহলে বলেছি কি দ্বিতীয় বিভক্তির মধ্যে কে রে ব্যাপিয়া যে কোনো একটা লোপ পাবে। এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া দ্বিতীয়ার মধ্যেও তো কে রে আছে, চতুর্থীর মধ্যে কে রে আছে, কীভাবে আলাদা করব? মনে আমি শুরুতে লিখে দিয়েছিলাম এই দ্বিতীয় বিভক্তি দ্বারা সাধারণত কাজ করা বোঝাবে। কি বোঝাবে বলো তো? কাজ করা। যেমন এখানে বলেছে আম কুড়ানো, আম কুড়ানো একটা কাজ। ঠিক তেমনইভাবে যদি বলা হয় কলা বেচা, কলা বেচা কোন সমাস? তাহলে এর ব্যাস বাক্য কী হবে বলো তো? কলাকে বেচা। কী হবে? কলাকে বেচা। এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। ঠিক তেমনই আছে রথ দেখা, রথ দেখা এটা কোন সমাস? তাহলে এর ব্যাস বাক্য কী হবে? রথকে দেখা। কী হবে? দ্বিতীয় তৎপুরুষ। ঠিক তেমনইভাবে আরও উদাহরণ আছে দেখো, জলকে সেচন, দুঃখকে অতীত। এরপর বলেছি ব্যাপিয়া, ব্যাপিয়া দিয়ে কী হতে পারে দেখো, আমি যদি বলি চিরসুখী, চিরসুখী কোন সমাস? বা হতে পারে চিরস্থায়ী কোন সমাস? তাহলে মনে রাখবে চিরকাল ব্যাপিয়া স্থায়ী বা চিরকাল ব্যাপিয়া সুখী, এটা হবে দ্বিতীয় তৎপুরুষ হবে। কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। ক্লিয়ার কিনা একটু জানাও, এগুলো ক্লিয়ার কিনা? অর্থাৎ পূর্ব পদ থেকে যদি বিভক্তি লোপ পায় তখন সেটা তৎপুরুষ সমাস হবে। এরপর আমাকে দেখতে হবে কোন বিভক্তিটা লোপ পেয়েছে। তাহলে এখানে খেয়াল করে যে কলা বেচা, কলাকে বেচা, আম কুড়ানো, আমকে কুড়ানো, রথ দেখা, রথকে দেখা, এগুলো সাধারণত কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ হবে। এবং আরেকটা আছে ব্যাপিয়া, তাহলে চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী, এগুলো সব কি হবে? দ্বিতীয় তৎপুরুষ হবে। কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। এরপরে আমরা দেখব তৃতীয় তৎপুরুষ। এই যে দেখো তৃতীয় তৎপুরুষ, দেখো খুব সুন্দরভাবে এখানে আমি সাজিয়ে রেখেছি তোমাদের জন্য, এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তৃতীয় বিভক্তি কোনগুলো? দ্বারা, দিয়া, কর্তৃক। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। অর্থাৎ এই তিনটার একটা বিভক্তি যদি লোপ পায় তখন সেটা তৃতীয় তৎপুরুষ। যেমন এখানে যে উদাহরণগুলো রেখেছি দেখো, ছায়া শীতল, তাহলে এটা সমস্ত পদের ব্যাস বাক্য হবে ছায়া দ্বারা শীতল। দেখো কোন বিভক্তি আছে? দ্বারা। জনাকীর্ণ, মন গড়া, শ্রম লব্ধ। তারপরে হতে পারে ঢেকি ছাটা, ঢেকি ছাটা, এটা কোন সমাস? খেয়াল করো, তাহলে এর ব্যাস বাক্য হবে ঢেকি দ্বারা ছাটা, ঢেকি দ্বারা ছাটা। অর্থাৎ পূর্ব পদ থেকে যদি দ্বারা, দিয়া, কর্তৃকের যে কোনো একটা বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে? তৃতীয় তৎপুরুষ হবে। কি হবে? তৃতীয় তৎপুরুষ। তোমরা রেসপন্স করবা। এরপরেরটা দেখো চতুর্থী তৎপুরুষ। এখানে কি কি থাকতে পারে? কে থাকতে পারে, রে থাকতে পারে, জন্য থাকতে পারে বা নিমিত্ত থাকতে পারে। কে, রে, জন্য, নিমিত্ত এর যে কোনো একটা যদি লোপ পায় পূর্ব পদ থেকে তখন সেটি চতুর্থী তৎপুরুষ হবে। খেয়াল করো, এখানে আছে বিয়ে পাগল, তাহলে বিয়ের জন্য পাগল। হজ যাত্রা, হজের জন্য যাত্রা, এখানে দেখো জন্য লোপ পেয়েছে, যে কে, রে, জন্য, নিমিত্ত। আরেকটা আছে দেখো তোমার বলতে পারে গুরু ভক্তি, গুরু ভক্তি কোন সমাস? তাহলে এর ব্যাস বাক্য হবে কি? গুরুকে ভক্তি। তোমরা একটু কমেন্টে লেখো গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। অর্থাৎ এই চতুর্থী তৎপুরুষ দ্বারা, কে, রে দ্বারা দান, সেবা, ভক্তি বোঝাবে। কি বোঝাবে? দান, সেবা বা ভক্তি এর যে কোনো একটা বোঝাবে। যেমন বিয়ে পাগল আছে, হজ যাত্রা আছে, গুরু ভক্তি আছে, এইগুলো। এবার পঞ্চমী তৎপুরুষ দেখো, পঞ্চমী তৎপুরুষ হচ্ছে হতে, থেকেছে, হতে, থেকেছে এই বিভক্তিগুলো যদি লোপ পায় তখন সেটা পঞ্চমী তৎপুরুষ বলে, এবং এটা দ্বারা সম্পর্ক মাইনাস বোঝাবে। পঞ্চমী তৎপুরুষ দ্বারা সম্পর্ক কি বোঝাবে? মাইনাস বোঝাবে। অর্থাৎ পূর্বপদ থেকে হতে, থেকেছে এর যে কোনো একটা লোপ পাবে। যেমন এখানে দেখো বিলাত ফেরত, এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে বিলাত হতে ফেরত, সম্পর্ক মাইনাস বোঝাচ্ছে, পঞ্চমী তৎপুরুষ। যুদ্ধবিরতি, এটা এবছর কেন জানি মনে হচ্ছে আসতে পারে। যুদ্ধ হতে বা যুদ্ধ থেকে বিরতি, সম্পর্ক মাইনাস। দেশ পলাতক, দেশ থেকে পলাতক। এরপর গত বছর এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচ্যুত, এটা হচ্ছে কোন সমাস? মনে রাখবা এই যে ক্ষমতা হতে চ্যুত, এটাও সম্পর্ক মাইনাস বোঝাচ্ছে। এবং দেখো থেকে আছে, তাহলে এটা কি হবে? পঞ্চমী তৎপুরুষ হবে। কি হবে? পঞ্চমী তৎপুরুষ।
ক্ষমতাচ্যুত, দেশ পলাতক, তারপরে দেখো এখানে কি বলেছে, যুদ্ধবিরতি, বিলাত ফেরত, স্কুল পালানো বা দেশ পলাতক, এগুলো সব হচ্ছে তোমার পঞ্চমী তৎপুরুষ হবে। কী হবে? পঞ্চমী তৎপুরুষ। এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে ডান লিখে জানাও, বা কারো প্রশ্ন থাকলে সেটাও জানাও। জানাও যে বুঝতে পেরেছো কিনা। এবার পরের অংশটুকু দেখো, আমি বেসিক ক্লিয়ার করে দিচ্ছি, এবার যত প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবা। এবার দেখো ষষ্ঠী তৎপুরুষ। পূর্বপদ থেকে যদি র বা এর বিভক্তি লোপ পায়, পূর্বপদ থেকে যদি র বা এর বিভক্তি লোপ পায় তখন সেটা ষষ্ঠী তৎপুরুষ হবে। খেয়াল করো, যেমন কবিগুরু, এটি সমস্ত পদের ব্যাসবাক্য হবে কবিদের গুরু। চা বাগান, চায়ের বাগান, পুষ্প সৌরভ, অনেক গুরুত্বপূর্ণ। নিচের তিনটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে যে কোনো একটা কমেন্টে লেখো। যেমন রাজপথ, রাজার পথ হবে না, এখানে কি হবে? পথের রাজা। তাহলে দেখো এখানে কি আছে? র। পূর্বপদ থেকে যদি র বা এর বিভক্তি লোপ পায় তখন সেটা ষষ্ঠী তৎপুরুষ হবে। রাজহংস বা রাজহাঁস, হংসের রাজা বা হাঁসের রাজা। এরপরে থাকতে পারে, যেমন গতবার এসেছে বৈষম্য বিরোধী কোন সমাস, প্রায় সব জায়গায় এসেছিল এটা। বৈষম্য বিরোধী, এটা কোন সমাস? তাহলে ব্যাসবাক্য কী হবে? বৈষম্যের বিরোধী। শুনে রাখো কি হবে? বৈষম্যের বিরোধী, ষষ্ঠী তৎপুরুষ। এরপর আসতে পারে গণ অভ্যুত্থান, এটাও গতবার এসেছে। গণ অভ্যুত্থান, এর ব্যাসবাক্য হবে গণের অভ্যুত্থান, মানে জনগণের অভ্যুত্থান। এটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ হবে। কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। তাহলে কি কি দেখো? বৈষম্য বিরোধী, গণ অভ্যুত্থান, আরেকটি আছে বিশ্ববিদ্যালয়, এর ব্যাসবাক্য কি? তাহলে বিশ্ববিদ্যালয়ের ব্যাসবাক্য হবে দেখো বিশ্ববিদ্যার আলয়। বিশ্ববিদ্যার কি হবে? আলয় হবে। কি হবে? এটা ষষ্ঠী তৎপুরুষ। কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। বিশ্ববিদ্যালয়, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ দেখো, পূর্বপদ থেকে যদি এ অন্তস্থ অ তে বিভক্তি লোপ পায় তখন সেটা সপ্তমী তৎপুরুষ হবে। যেমন অকাল পক্ষ, এটি হচ্ছে সমস্ত পদ। আর এখানে দেখো, এখানে ব ফলা হবে, এর ব্যাসবাক্য হবে অকালে পক্ষ। এ দেখো কোন বিভক্তি আছে? এ বিভক্তি আছে। গাছ পাকা, এটি সমস্ত পদের ব্যাসবাক্য হবে গাছে পাকা। কেউ যদি পানিতে মৃত্যুবরণ করে তাকে বলা হয় তার সলিল সমাধি হয়েছে। তাহলে সলিল সমাধি, এটি হচ্ছে সমস্ত পদ, এর ব্যাসবাক্য হবে সলিলে সমাধি। এগুলো হবে সপ্তমী তৎপুরুষ হবে। কি হবে? সপ্তমী তৎপুরুষ। আশা করি বুঝেছো। পরের অংশটুকু দেখো, নয় তৎপুরুষ আর হচ্ছে উপপদ তৎপুরুষ। অনেকে উচ্চারণ করে নংস বলে, নংস হবে না, এটা নয় তৎপুরুষ হবে। খেয়াল করো, পূর্ব পদে যদি না বোধক অব্যয় থাকে, না বোধক অব্যয় থাকে, পূর্বপদ থেকে না বোধক অব্যয় যদি থাকে তখন সেটা হবে কি? নয় তৎপুরুষ সমাস। সেটা না থাকতে পারে, পূর্বপদে না থাকতে পারে, নাই থাকতে পারে, নেই থাকতে পারে, নি থাকতে পারে, নয় থাকতে পারে, বা শুধু দন্তান্ন ন থাকতে পারে। অর্থাৎ পূর্বপদে যদি এই না বোধক অব্যয়গুলো থাকে তখন সেটা কী হবে? নয় তৎপুরুষ সমাস হবে। কী হবে? নয় তৎপুরুষ সমাস। কথাগুলো শোনো, প্রশ্ন আসবে দেখো, প্রশ্ন আসবে যে অক্ষত, অক্ষত এটা হচ্ছে কোন সমাস? সমস্ত পদ। তাহলে এর ব্যাসবাক্য কী হবে? নয় ক্ষত। অপর্যাপ্ত, তাহলে কী হবে? নয় পর্যাপ্ত, নয় তৎপুরুষ সমাস। অনাশ্রিত, নয় আশ্রিত। এরপর আসতে পারে দেখো, তোমার বলতে পারে যে অলৌকিক, অলৌকিক এটা কোন সমাস? তাহলে খেয়াল করো, অলৌকিক এটি সমস্ত পদ, এর ব্যাসবাক্য হবে নয় লৌকিক, নয় লৌকিক। তাহলে এটা কি হবে? তোমার নয় তৎপুরুষ সমাস। ঠিক তেমনই থাকতে পারে অকাল, অকাল এটার ব্যাসবাক্য কি? তাহলে এটা কি হবে? নকাল, নকাল হবে। সরি, তাহলে খেয়াল করো, অকাল
এর ব্যাস বাক্যটা হবে কি ন কাল। এরপরে দেখো থাকতে পারে অমানুষ। অমানুষ এটা কোন সমাস? তাহলে এর ব্যাস বাক্য কি হবে? নয় মানুষ, এটা হবে। প্রচণ্ড অসুস্থ, কিছুটা দুঃখ প্রকাশ করছি। তাহলে এটা হচ্ছে কি হবে? পূর্বপদে না বোধক অব্যয় থাকলে তখন সেটা কি হবে? তোমার হচ্ছে নয় তৎপুরুষ হবে। কি হবে? নয় তৎপুরুষ। এরপরে দেখো উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস এটা মনে রাখবা, এটি এক কথায় প্রকাশ হয় এবং ব্যাস বাক্যের শেষে যে বা যা থাকে। ব্যাস বাক্যের শেষে কি থাকে? যে বা যা থাকে। ক্লাস সেভ থাকবে, একবার ক্লাসটা নিয়ে কি আর কিছু সময় আছে পরে দেখে নিতে পারবা। এটা দেখো গৃহস্থ, এটি সমস্ত পদের ব্যাস বাক্য হবে গৃহে থাকে যে। জাদুকর, জাদু করে যে। এরপর পকেটমার, পকেট মারে যে। তারপরে প্রিয়ংবদা, এটা প্রিয় বাক্য বলে যে নারী তাকে বলা হয় প্রিয়ংবদা। খেসরটা গুরুত্বপূর্ণ, মনে রাখবা। আকাশে, আকাশের আর একটা সমার্থক শব্দ হচ্ছে খ। আকাশে বা খতে চড়ে যে, সেটা হবে খেচর। এটি হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস। আরও কিছু উদাহরণ আছে, যেমন ছেলে ধরা, এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে ছেলে ধরে যে। এগুলো হচ্ছে সব তোমার উপপদ তৎপুরুষ সমাস, অর্থাৎ আমরা যেটা ব্যাস বাক্যের সাহায্যে নির্ণয় করতে পারি। এবার দেখো দ্বিগু সমাস। এই দ্বিগু সমাস করার ক্ষেত্রে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দ্বিগু সমাসের সাথে হচ্ছে সংখ্যাবাচক সমাসও আছে, সেটা আমরা দেখব। তার আগে দেখো দ্বিগু সমাস চেনার উপায় কি, কন্ডিশন আছে। দ্বিগু সমাস চেনার উপায় আমি দিচ্ছি। প্রথমে একটা কি থাকবে? সংখ্যা থাকবে। প্রথমে একটি সংখ্যা থাকবে এবং শেষে থাকবে সমাহার। সমাহার এবং যে সমস্ত পদগুলো থাকবে, সমস্ত পদ মানে কি? এই যে এইগুলো হচ্ছে সমস্ত পদ। এইগুলো দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। অনেকগুলো জিনিসের কি বোঝাবে? সমষ্টি বোঝাবে। সেটা হচ্ছে দ্বিগু সমাস। খেয়াল করো, তাহলে বললাম কি সমস্ত পদটি বিশেষ্য হয় এবং প্রথম পদটি সংখ্যা হবে। কন্ডিশন হচ্ছে এই যে প্রথমে একটি সংখ্যা থাকবে এবং দ্বিগু সমাসের শেষে সমাহার থাকবে এবং যে সমস্ত পদগুলো থাকবে সেটা দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। শুরুতে দেখো আমি এক কথা বারবার বলেছি যে এরপরে আমাকেও নামাজ পড়তে হবে, সবাইকে পড়তে হবে। ক্লাস সেভ থাকবে, পরে দেখে নিতে পারবা। বারবার এক কথা এক মেসেজ করবা না। এরপরে আরও ক্লাস রয়েছে আমার। আমি তোমাদের এখানে 20 মিনিট বিরতি দিব বা 10 মিনিট বিরতি দিয়ে ওইটা বেরোয় যাবে সবাই। এজন্য বলছি একটু পরে শেষ হয়ে যাবে, তোমরা দেখে নিতে পারবা পরবর্তীতে। সপ্তাহ, এটি সমস্ত পদ। দেখো সপ্তাহ এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য কী হবে? সপ্ত অহের সমাহার। এই অহ মানে হচ্ছে দিবস বা দিন, তাহলে এটি হচ্ছে সমস্ত পদের ব্যাস বাক্য কী হবে? সপ্ত। সপ্ত মানে 7। দেখো প্রথমে সংখ্যা আছে এবং শেষে কি থাকবে? সমাহার। এবং এই সমস্ত পদগুলো দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। ঠিক তেমনইভাবে চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। তারপরে থাকতে পারে ত্রিকাল, তাহলে দেখো 3 কালের সমাহার। পঞ্চবটি, বটি দ্বারাই যে 5টা বট গাছের সমাহারকে বোঝায়। পঞ্চবটের সমাহার, পঞ্চ মানে 5। পশুরি, এটা গুরুত্বপূর্ণ। পশুরি হবে 5 শেরের সমাহার। নবরত্ন, নব দ্বারা 9কে বোঝাচ্ছে, নবরত্নের সমাহার। তারপর আসতে পারে শতাব্দী, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার। ত্রিফলা, 3 ফলার সমাহার, সব হচ্ছে দ্বিগু সমাস হবে। ষড়ঋতু, ষড়ঋতু এটা কী হবে? ষড় ঋতুর সমাহার। এগুলো সব হচ্ছে দ্বিগু সমাস হবে। কী হবে? দ্বিগু সমাস। তাহলে প্রথমে একটা সংখ্যা থাকবে, শেষে থাকবে সমাহার এবং এই সমস্ত পদগুলো দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। যেমন যদি বলে 7 সমুদ্র, তোমরা একটু কমেন্টে জানাও তো 7 সমুদ্র এর ব্যাস বাক্য কী হবে? 7 সমুদ্র এর ব্যাস বাক্য কী হবে? যেমন এখানে দেখা হচ্ছে শতাব্দী, এটা কী হবে? শত অব্দের সমাহার। শত দ্বারা সংখ্যাকে বোঝাচ্ছে, শেষে আছে সমাহার এবং এই শতাব্দী দ্বারা 100কে বোঝাচ্ছে, মানে একটাকে না, অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে। তোমরা একটু কমেন্টে জানাও যে এই যে আছে কি 7 সমুদ্রের ব্যাস বাক্য কি?
পিডিএফ সংক্রান্ত বা কোনো প্রশ্নের সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিও। আমি দেখো একটা কমেন্ট করে দিয়েছি, আমি জিলানি বলছি, জিলানি হাসান জয়, এটা হচ্ছে আমার আইডি। তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস গেল। আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখো প্রাদি ও নিত্য সমাস, প্রাদি ও নিত্য সমাস। আজকে আমরা সমাসের সবগুলো আলোচনা করব না, আমরা হচ্ছে আলোচনা করছি দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, প্রাদি আর নিত্য সমাস। আর পরবর্তী আগামী শুক্রবার সমাসের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করা হবে। এর আগে যে ক্লাসগুলো হয়েছে লেকচার 1 থেকে 4 পর্যন্ত তোমাদের পেইড গ্রুপে ধীরে ধীরে সেটা পোস্ট করে দেওয়া হচ্ছে। 7 সমুদ্রের সমাহার হবে। কী হবে? 7 সমুদ্রের সমাহার। এবার দেখো খুবই সহজ দুইটা হচ্ছে সমাস, সেটা একটা হচ্ছে প্রাদি, একটা হচ্ছে নিত্য সমাস। খুবই সহজ এটা। প্রাদি সমাস কি মনে রাখবা? পূর্ব পদে যদি পুরো থাকে, পরি থাকে, অনু থাকে, এই প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। কি বলে? প্রাদি। যেমন থাকতে পারে দেখো প্রবচন কোন সমাস, প্রবচন যেগুলো দিচ্ছে এর ভিতর থেকে আসবে প্রবচন। এরপর থাকতে পারে প্রবন্ধ কোন সমাস, প্রবন্ধ। এরপর থাকতে পারে প্রগতি কোন সমাস। তারপর থাকতে পারে প্রভাত, প্রভাত কোন সমাস। তারপর থাকতে পারে অনুতাপ, অনুতাপ কোন সমাস। তারপর থাকতে পারে পরিভ্রমণ, পরিভ্রমণ কোন সমাস। সবগুলো বলে দিচ্ছি, খেয়াল করো। এবং গতবার এই দুইটা এসেছিল, প্রগতি আর প্রভাত। প্রশ্নটা কেমন আসতে পারে খেয়াল করো। বলবে প্রভাত শব্দের পুরো এটা উপসর্গ, অনুসর্গ নাকি প্রত্যয়। তাহলে প্রভাত শব্দের পুরো এটা হচ্ছে উপসর্গ। উপসর্গ শব্দের পূর্বে বসে। কোথায় বসে? শব্দের পূর্বে বসে। এবার খেয়াল করো এর ব্যাস বাক্যটা কী হবে? প্রবচন। এর ব্যাস বাক্য হবে পুরো যে বচন। কী হবে? পুরো যে বচন, মাঝে হচ্ছে যে হবে। এবং এই পুরো দ্বারা বোঝায় প্রকৃষ্ট রূপে বোঝায়। কি বোঝায়? প্রকৃষ্ট রূপে বোঝায়। পরেরটা দেখো প্রবন্ধ। এর ব্যাস বাক্য হবে এটি সমস্ত পদের ব্যাস বাক্য হবে পুরো যে বন্ধ। প্রগতি এটি সমস্ত পদের ব্যাস বাক্য হবে পুরো যে গতি। প্রভাত এটিও পুরো যে ভাত হবে। অনুতাপ অনুতে যে তাপ, এ অনু দ্বারা পশ্চাৎ বা পিছনে বোঝায়। পরিভ্রমণ এটি সমস্ত পদের ব্যাস বাক্য হবে কি? পরি যে ভ্রমণ। কি হবে? পরি যে ভ্রমণ। এগুলো সব হচ্ছে প্রাদি সমাস হবে। কি হবে? প্রাদি সমাস। তাহলে মনে রাখবে পূর্ব পদে যদি পুরো থাকে, পরি থাকে, অনু, এই তিনটা একটু তোমরা কমেন্টে লেখো। পুরো থাকতে পারে, পরি থাকতে পারে, অনু থাকতে পারে বা প্রতি থাকতে পারে। আর উপসর্গ শব্দের পূর্বে বসে। উপসর্গ আরেকটা বিষয় খেয়াল করো, আমি যদি লিখি হার, এই হারের আগে যদি আমি পুরো যুক্ত করি তাহলে কি হবে? প্রহার হবে। যদি বি যুক্ত করি তাহলে কি হবে? বিহার হবে। যদি সমযুক্ত করি তাহলে কি হবে? সমহার। যদি উপযুক্ত করি তাহলে কি হবে? উপহার। এগুলো হচ্ছে তোমার। তাহলে উপসর্গের আলাদা নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে অর্থ তো বৃদ্ধি করতে পারে, সংকোচন করতে পারে। এটা হচ্ছে উপসর্গের, যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা বলা হয়। এবার দেখো নিত্য সমাস। নিত্য সমাস বিষয়টা কি মনে রাখবা? যে সমাসের সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে বা ব্যাস বাক্যের দরকার হয় না। তাহলে প্রশ্নটা এমন আসতে পারে, কোন সমাসে ব্যাস বাক্যের দরকার হয় না? তাহলে সেটা কি হবে? নিত্য সমাসে। নিত্য সমাসে ব্যাস বাক্যের দরকার হয় না। কোন সমাসে? নিত্য সমাসে। নিত্য সমাসে ব্যাস বাক্যের দরকার হয় না। এই যে কিভাবে মনে রাখবা? দুইটা শর্টকাট টেকনিক। নিত্য সমাসে মনে রাখবা, যদি সমস্ত পদে অন্তর থাকে, অন্তরে শব্দটি থাকে, অন্তরটা কেটে সেখানে আমরা কি বসাবো? তার স্থলে অন্য বসাবো। কি বসাবো? অন্য। যেমন হিউজ পরিমাণ উদাহরণ আছে দেখো। যদি বলা হয় দেশান্তর, দেশান্তর কোন সমাস? দেশান্তর কোন সমাস? তাহলে ব্যাস বাক্য কী হবে? অন্য দেশ হবে। কী হবে? অন্য দেশ। তাহলে এই যে দেখো এখানে কী ছিল? অন্তর। তাহলে অন্তরটা কেটে আমরা কি লিখবো? অন্য। আর পূর্বপদে যেটা অবশিষ্ট থাকবে সেটা লিখবা অন্য দেশ। ঠিক তেমনইভাবে আছে দেখো গৃহান্তর। তাহলে গৃহান্তর, এখানে অন্তর আছে, অন্তর কেটে কি লিখবো? অন্য, অন্য গৃহ। তারপর থাকতে পারে কালান্তর। কি থাকতে পারে? দেখো কালান্তর এটি সমস্ত পদ যদি বলা হয় এর কোন সমাস? তাহলে হবে কি? অন্য কাল, নিত্য সমাস। তারপর থাকতে পারে যুগান্তর। যুগান্তর এটা কোন সমাস? তাহলে এর ব্যাস বাক্য অর্থাৎ এটাকে বাংলা আমরা পাবো অন্য যুগ। কি পাবো? অন্য যুগ।
ঠিক তেমনই থাকতে পারে, দেখো দম্পতি এখানে আসবে না, এখানে থাকতে পারে যে মতান্তর। মতান্তর কোন সমাস? তোমরা একটু কমেন্টে জানাও তো মতান্তর। তারপরে থাকতে পারে পাঠান্তর। পাঠান্তর কোন সমাস? ব্যতিক্রম আছে হচ্ছে 92। 92 হচ্ছে ব্যতিক্রম। এটা কি হবে? 2 এবং 90। এই ব্যতিক্রমগুলো পরীক্ষায় আসে, 2 এবং 90, এটা হচ্ছে ব্যতিক্রম। আর একটা আছে কালসাপ। কালসাপ সেটা হবে কাল তুল্য সাপ। এই যে দেখো, এগুলো সব হচ্ছে ব্যতিক্রম। তাহলে নিত্য সমাসে দুইটা মনে রাখবো, অন্তর থাকলে অন্তর কেটে আমরা অন্য বসাবো। আর যদি মাত্র থাকে, মাত্র মাত্র এই শব্দটা থাকে, তাহলে মাত্র কেটে আমরা কি লিখবো? কেবল লিখবো। কি লিখবো? মাত্র কেটে লিখবো কেবল। উদাহরণটা দেখো, যদি বলা হয় দর্শন মাত্র, যদি বলা হয় দর্শন মাত্র, তাহলে কি হবে বলো এটাকে ভাঙলে? এই যে মাত্র আছে, দেখো মাত্র কেটে সেখানে কি লিখবো আমরা? কেবল। আর পূর্ব পদে যেটা থাকে অবশিষ্ট সেটা পরে লিখবো। তাহলে মাত্র কেটে এখানে কি লিখো? কেবল লিখবা শুরুতে। আর পরে কি আছে দেখো? দর্শন। তাহলে এখানে দর্শন লেখো, কেবল দর্শন। এরপর থাকতে পারে দেখা মাত্র। দেখা মাত্র, তাহলে এটা কি হবে বলতে? যে মাত্র কেটে আমরা কি লিখবো? কেবল। আর দেখা, কেবল দেখা। এরপর হতে পারে যে তোমার আছে কেবল দর্শন তো হয়েছে, চাহিবা মাত্র হতে পারে, কেবল চাহিয়া। জল মাত্র হতে পারে, জল মাত্র। তাহলে এটা কি হবে? মাত্র কেটে আমরা কি লিখবো? কেবল, কেবল জল। এইগুলো হচ্ছে তোমার নিত্য সমাস হবে। কি হবে? নিত্য। অন্তর কেটে অন্য দিব, আর মাত্র কেটে কেবল দিব। অন্তর কেটে অন্য, মাত্র কেটে কেবল, এটা হচ্ছে নিত্য সমাস। কি হবে? নিত্য সমাস। এতটুকু ক্লিয়ার কিনা জানাও। আমি এবার এমসিকিউ প্র্যাকটিসে যাব। একটু ঝটপট জানাও। আমি এমসিকিউ অংশে এবার যাব। আমি বেসিকটা, আমি প্রতিটা ক্লাস এভাবেই পাবা। প্রথমে বেসিক আলোচনা করে নিব, এরপর বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন ভিত্তিক প্রশ্ন তোমরা নিজেরাই প্রশ্ন দেখলে উত্তর করতে পারবা। এবং এই ক্লাসটা তোমরা আবার পাবা পেডে, মানে হচ্ছে পেড ব্যাচে তো পেয়েছো, এবং পেজও এটা পাবা। প্রয়োজনে সেটাও দেখবা, তাহলে দেখবা তোমাদের 80% এমনি শেষ হয়ে যাবে। বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন, জানাও, ঝটপট জানাও। আমি প্রত্যেকটা কিন্তু করিয়েছি, প্রত্যেকটাই পড়িয়েছি। বলো, বৈষম্য বিরোধী এর ব্যাসবাক্য সমাসের নাম কি? ব্যাসবাক্য সমাসের নাম আমি প্রত্যেকটা কিন্তু থিওরিতে মানে বেসিক আলোচনা করে এসেছি। তাহলে বৈষম্য বিরোধী এটি সমস্ত পদ। এটা কি বলো তো? সমস্ত পদ। তাহলে এর ব্যাসবাক্য কি হবে? এর ব্যাসবাক্য হবে বৈষম্যের বিরোধী। কি হবে? বৈষম্যের বিরোধী। তাহলে দেখো, পূর্বপদে যদি র বা এর বিভক্তি লোপ পায়, পূর্বপদে যদি র বা এর বিভক্তি লোপ পায়, তখন সেটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। কি হবে? ষষ্ঠী। তাহলে মানে অপশনে ষষ্ঠী নাই, শুধু তৎপুরুষ আছে, সেটাই উত্তর হবে। তাহলে সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর কি হবে? খ হবে, বৈষম্যের বিরোধী। পরেরটা দেখো, গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত? গণ অভ্যুত্থান এই শব্দটি কিভাবে গঠিত? খুবই, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এটি সমস্ত পদ। তাহলে এর ব্যাসবাক্য কি হবে বলো তো? গণের অভ্যুত্থান, মানে জনগণের অভ্যুত্থানকে বুঝিয়েছে। গণের অভ্যুত্থান।
তাহলে দেখো পূর্বপদে যদি র বা এর বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। তাহলে এটি হচ্ছে সমাস যোগে গঠিত। কি যোগে গঠিত বলো তো? সমাস যোগে, সমাস যোগে গঠিত। সমাস যোগে গঠিত, সমাস যোগে। পরের প্রশ্নটি, পঙ্কজ কোন সমাস? পঙ্কজ কোন সমাস? আমি প্রতিটা ব্যাখ্যা দিয়ে দিব, তোমরা একটু চেষ্টা করো যে হয় কি না। পঙ্কজ এটি সমস্ত পদ। তাহলে এর ব্যাস বাক্য কী হবে দেখো, পঙ্কে জন্মে যা। পঙ্কে মানে কাদাযুক্ত পানিতে জন্মে যা, পঙ্কে জন্মে যা। তাহলে মনে রাখবা ব্যাস বাক্যের শেষে, ব্যাস বাক্যের শেষে যদি যে বা যা থাকে, যে বা যা, তখন সেটা হবে কি? এই যে উপপদ তৎপুরুষ সমাস। যেমন উদাহরণ করিয়েছিলাম, পকেট মার কোন সমাস? পকেট মার, তাহলে পকেট মারে যে, তারপরে খেচর ছিল আকাশে চড়ে যে। তাহলে এইগুলো কী হবে বলো তো? সব উপপদ তৎপুরুষ সমাস হবে। উপপদ তৎপুরুষ সমাস, যেটা আমরা এক কথায় প্রকাশ হয়, যার কি হয় বলো তো? এক কথায় প্রকাশ হয়, সেগুলো কি হবে? এই যে উপপদ তৎপুরুষ সমাস হবে। পরের প্রশ্নটি, শিশির সিক্ত কোন সমাসের দৃষ্টান্ত? শিশির সিক্ত বলো। শিশির সিক্ত কোন সমাসের দৃষ্টান্ত? তাহলে দেখো শিশির সিক্ত এটি হচ্ছে সমস্ত পদ। এটি কি পদ? শিশির সিক্ত এটি হচ্ছে সমস্ত পদ। এর ব্যাস বাক্য কি হবে? তাহলে দেখো শিশিরের দ্বারা সিক্ত, এই যে দ্বারা দিয়া কর্তৃক, মনে রাখবা দ্বারা দিয়া কর্তৃক এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। দ্বারা দিয়া কর্তৃক এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। পূর্বপদ থেকে যদি দ্বারা দিয়া কর্তৃকের একটা পূর্বপদ থেকে যদি দ্বারা দেয়া কর্তৃকের যে কোনো একটা লোপ পায় তখন সেটা কি হবে? তৃতীয়া তৎপুরুষ হবে। তাহলে শিশির সিক্ত কী হবে বলো তো? শিশির দ্বারা, এই যে শিশির দ্বারা সিক্ত, সেক্ষেত্রে তৃতীয়া তৎপুরুষ হবে, ক হবে, ক। ধন্যবাদ যারা 4-এর এ জানিয়েছ। শিশির দ্বারা সিক্ত। এরপর হতে পারে যে দেখো শীতল ছায়া বলা হয়, ছায়া শীতল বলা হয়, ছায়া শীতল, এটা হচ্ছে তোমার কোন সমাস? ছায়া শীতল। তাহলে এটার ব্যাস বাক্য কী হবে? ছায়া দ্বারা শীতল, ছায়া দ্বারা শীতল, এটা হবে তৃতীয়া তৎপুরুষ হবে, ছায়া দ্বারা শীতল। আর শিশির দ্বারা সিক্ত। আম কুড়ানো কোন সমাস? আম কুড়ানো কোন সমাস জানাও। আম কুড়ানো এটি সমস্ত পদ। সাধারণত বলেছিলাম দ্বিতীয়া বিভক্তির মধ্যে কি থাকবে? কে রে আর হচ্ছে ব্যাপিয়া থাকবে, কে রে ব্যাপিয়া থাকবে। এবং এই দ্বিতীয়া বিভক্তি দ্বারা সাধারণত কী করা বোঝাবে? সাধারণত কাজ করা বোঝাবে, কাজ করা। আমরা যদি এখানে বলি যে আম কুড়ানো আছে, তারপর থাকতে পারে কলা বেচা, এটি সমস্ত পদ, কলা বেচা। তাহলে এর ব্যাস বাক্য কী হবে? কলাকে বেচা। এরপর হতে পারে দেখো রথ দেখা, রথ দেখা, তাহলে এর ব্যাস বাক্য হবে রথকে দেখা, সাধারণত কাজ করা বোঝায়। ঠিক তেমনইভাবে আম কুড়ানো এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে আমকে কুড়ানো। কী হবে? আমকে কুড়ানো। তাহলে আম কুড়ানো একটা কাজ বোঝাচ্ছে। এবং এখানে খেয়াল করো কে বিভক্তি আছে, অর্থাৎ এটা দ্বিতীয়া তৎপুরুষ হবে। কী হবে? দ্বিতীয়া তৎপুরুষ। প্রতিটা প্রশ্ন এইভাবে ব্যাখ্যা সহকারে পড়বে এবং আমি প্রত্যেকটা এইভাবে শেষ করে দিব। শুধু ক্লাসগুলো করো, স্লাইড তো পোস্ট করেই দিব, সেগুলো পড়ো, জিলানি স্যার পেজে পেয়ে যাবা। এর পূর্বে যে লেকচারগুলো আছে সবগুলো, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে। এর পরের প্রশ্নটি দেখো, জায়া ও পতিকে সমাসবদ্ধ করলে কি দাঁড়ায়? জায়া ও পতিকে সমাসবদ্ধ করলে কি দাঁড়ায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো।
খুঁজা পাবা এমডি জিলানি হাসান জয়, এটা আমার আইডি। এখানে নক দিলে আমি দিয়ে দিব আর কি। তাহলে দেখো জায়া ও পতি, তাহলে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে কি কি থাকতে পারে? এবং থাকতে পারে, ও থাকতে পারে। ব্যাস বাক্যে, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে এবং, ও, আর বা হাইপেনের যে কোনো একটা থাকবে। কোথায় থাকবে? দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে। তাহলে এখানে কি আছে দেখো, ও আছে। তাহলে জায়া ও পতি এটি ব্যাস বাক্য, এর সমস্ত পদ হচ্ছে দম্পতি। কি হবে? দম্পতি। এটা হচ্ছে এক সেই দ্বন্দ্বের মধ্যে যাবে, এক সেই দ্বন্দ্ব। এক সেই দ্বন্দ্ব। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? এই যে ক। হ্যাঁ, 6 ক হবে। পরের প্রশ্নটি, তরু ছায়ামসী শব্দটি গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায়? উত্তর বলে দিচ্ছি, এটা সমাসযোগে। তরু ছায়ামসী, এবং এটা নেওয়া হয়েছে সোনাত্তরী কবিতা থেকে, এবং এটা গঠিত হয়েছে সমাসযোগে। পরের প্রশ্নটি, সাহেব বিবি গোলাম কি সমাস? বলো, সাহেব বিবি গোলাম কি সমাস? তারপরে থাকতে পারে তেল, নুন ও লাকড়ি। তেল, নুন ও লাকড়ি, এটা হচ্ছে তোমার, অর্থাৎ 3 বা তার অধিক পদ যদি থাকে তখন তার নাম হয় বহুপদী দ্বন্দ্ব। দ্বন্দ্ব বানানটা খেয়াল করবো, উভয় পাশে কিন্তু ব ফলা আছে। এরপরে আছে চোখ, নাক ও কান। কয়টা পদ দেখো তো? 3টা পদ এখানে, চোখ, নাক, খেয়াল করো, চোখ, নাক ও কান। এটা কি হবে? এই যে বহুপদী দ্বন্দ্ব হবে। স্বর্গ, মত্ত, পাতাল হতে পারে। আর এখানে আছে সাহেব, বিবি ও গোলাম। কয়টা পদ আছে দেখো তো? 3টা পদ। এটা হবে তোমার বহুপদী দ্বন্দ্ব হবে। কি হবে? বহুপদী দ্বন্দ্ব। 8-এর সঠিক উত্তর খ, বহুপদী দ্বন্দ্ব। নিচের কোনটি দ্বিতীয়া তৎপুরুষ নয়? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটার উত্তর যে করতে পারবে সে নিশ্চিত কোনো ভালো একটা কলেজ বা ভালো ভার্সিটি নিজের করে নিতে পারবে। বলো, এবং এটা হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন আজকের। নিচের কোনটি দ্বিতীয়া তৎপুরুষ নয় বলেছে? এই নয় যখনই থাকবে তখন কিন্তু একটু ঘাবলা আছে, এটা মনে রাখবা। নয়, নয় না দেখেই তুমি উত্তর করে দিয়ে আসবা, কিন্তু প্রশ্নটা ভালোভাবে পড়বা যে প্রশ্নে নয় আছে কি না। দেখো এখানে অপশন আছে, তাহলে দ্বিতীয়া তৎপুরুষের বিভক্তি কোনগুলো বলো তো? কে হতে পারে, রে হতে পারে, বা ব্যাপিয়া। কে, রে, ব্যাপিয়া, এটা হচ্ছে তোমার দ্বিতীয়া বিভক্তি। পূর্বপদ থেকে যদি এর যে কোনো একটা বিভক্তি লোপ পায় তাহলে সেটা কি হবে? পূর্বপদ থেকে এর যে কোনো একটা লোপ পেলে সেটা দ্বিতীয়া তৎপুরুষ হবে। এবং এই দ্বিতীয়া তৎপুরুষ দ্বারা কাজ কলাকে বোঝায় সাধারণত। আমরা অপশনগুলো একটু যাচাই করি। দেখো, গুরু ভক্তি, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি। তাহলে দেখো, এটা দান, সেবা, ভক্তি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? দান, সেবা বা ভক্তি যদি বোঝায়, দান, সেবা, ভক্তি যদি বোঝায়, তখন সেটা হবে চতুর্থী তৎপুরুষ হবে। কি হবে? চতুর্থী তৎপুরুষ। এখানে বলেছে নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ নয়? তাহলে উত্তর পেয়েছো তুমি, গুরু ভক্তি। দেশভঙ্গ, দেশকে ভঙ্গ, এটা দ্বিতীয় তৎপুরুষ। চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, দ্বিতীয় তৎপুরুষ। রথ চালন, রথকে চালন, দ্বিতীয় তৎপুরুষ। তাহলে দেখো এই তিনটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, কিন্তু তোমার কাছে প্রশ্নে চেয়েছে দ্বিতীয় তৎপুরুষ নয় কোনটি? তাহলে যে গুরু ভক্তি, এটা দেখো গুরুকে ভক্তি, এটা দান, সেবা, ভক্তি, এটা চতুর্থী তৎপুরুষ। তাহলে প্রশ্নটা কেমন আসতে পারে আশা করি বুঝতে পেরেছো। এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা জানাও। আজকে হচ্ছে দেখো সমাসের পার্ট 1 নিয়ে আলোচনা করলাম। সেখানে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, তারপর দ্বিগু সমাস আছে, আরেকটা আছে প্রাদি সমাস, নিত্য সমাস। বাকি যে অংশটুকু রয়েছে সেটা আগামী ক্লাসে আলোচনা করব। এবং বিগত বছরের 9টা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়িয়েছি, এগুলো আবার দেখবা এবং পুনরায় ক্লাসগুলো বারবার দেখবা। এবং তোমাদের যে লেকচার শিট পেয়েছো সেখান থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে প্র্যাকটিস করবা। সমস্যা হলে আমাকে জানাবে।
এবং এর সাথে সাথে তোমাদের যে এক কথায় প্রকাশ আছে সমার্থক শব্দ আছে, এগুলো প্রতিদিন 5টা করে পড়বা। এগুলো হচ্ছে তোমার বিরোচন অংশ মুখস্থ আইটেম। আগামী দিনের জন্য মানে এই এক সপ্তাহের জন্য তোমাদের পড়া থাকবে কোন সমার্থক শব্দগুলো সেটা একটু লিখে নাও। একটা হচ্ছে অগ্নি, এগুলো মুখস্থ আইটেম। অগ্নি, তারপর অশ্ব মানে যেটা ঘোড়া এটা পড়বা। তারপর হচ্ছে আকাশ, চন্দ্র, সূর্য, পৃথিবী, তারপর হচ্ছে পর্বত, উর্মি পড়বা। উর্মি কতবার এটা এসেছে, উর্মি এর সমার্থক শব্দ হচ্ছে ঢেউ আছে, তারপর হচ্ছে দেখো তরঙ্গ আছে, আর একটা হচ্ছে বিসি, সি বিচ থেকে বিসি এসেছে সমুদ্র সৈকত। এরপর হচ্ছে কোকিল, কোকিল পড়বা। এরপর হচ্ছে জল। এই সমার্থক শব্দগুলো এই এক সপ্তাহের মধ্যে পড়বা, প্রতিটা থেকে 2টা বা 3টা করে পড়বা। এগুলো মুখস্থ আইটেম। এবং এক কথায় তোমাদের যেগুলো পারিভাষিক শব্দ আছে এটা 10টা পড়বা, অর্থাৎ বোর্ড পরীক্ষায় যেগুলো পড়েছো একাডেমিকে হ্যাঁ লেকচার শিটে যেগুলো দেওয়া হয়েছে থিওরি প্লাস বহু নির্বাচনী ক্লাসের পাশাপাশি ওইগুলো পড়বা, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। আর এই যে সমার্থক শব্দগুলো এগুলো মুখস্থ আইটেম, এগুলো পড়বা। আর প্রতিদিন বইয়ে যে পারিভাষিক শব্দগুলো দেওয়া রয়েছে এখান থেকে 10টা করে পড়বা। আজকে ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে আগামী শুক্রবার সমাসের দ্বিতীয় পার্ট নিয়ে, এবং ওই সমাসের সাথে আরও একটা ছোট টপিক নিয়ে আমরা আলোচনা করব।